সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, হাসি মুখে যারা দিয়ে গেছে প্রাণ তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি আমাদের ধ্বনি ও বর্ণের উপর দ্বিতীয় ক্লাস। তোমরা জানো, ভাষার জন্য পৃথিবীতে প্রাণ দিয়েছে একমাত্র বাঙালি জাতি। এই বাংলা ভাষা কিন্তু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিবসটিকে এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কে দিয়েছে স্বীকৃতি? ইউনেস্কো। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি দেওয়া মানে হলো বিশ্বের প্রায় সবকটি দেশে এখন 21শে ফেব্রুয়ারি দিনটিকে কেন্দ্র করে সবাই যার যার মাতৃভাষাকে শ্রদ্ধা জানায়। তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কোন বিষয়টা পড়েছিলাম? আমরা পড়েছিলাম ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণের প্রথম পর্ব ছিল গত ক্লাসে। আমরা পড়েছিলাম ধ্বনি ও বর্ণ কাকে বলে, তারপরে পড়েছিলাম আমাদের যে বর্ণমালা, সেই বর্ণমালায় মাত্রাহীন, মাত্রা যুক্ত এবং অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি। আমাদের গত ক্লাসে ছিল স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মাত্রা কয়টি। আজকে আমরা পড়ব আমাদের যে বাংলা বর্ণমালায়, সেই বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ হলো কয়টি? 39টি। তার মধ্যে ক থেকে ম পর্যন্ত বর্ণ হয় 25টি। তোমরা কি জানো এই যে 25টি বর্ণকে একত্রে কি বলা হয়? হ্যাঁ, একত্রে বলা হয় স্পর্শ ব্যঞ্জন বর্ণ। মুখে যখন বলি তখন সেটা ধ্বনি, স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, আর যখন লিখব তখন সেটা অবশ্যই ব্যঞ্জন বর্ণ। এই যে ক থেকে ম পর্যন্ত স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু সবগুলোর উচ্চারণ স্থান কিন্তু এক হয় না, এক একটা এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। আমাদের বাকযন্ত্রের কিন্তু বিভিন্ন অংশ আছে, যেমন ধরো কণ্ঠ বা জিহ্বা মূল, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ওষ্ঠ মানে ঠোঁট, আর দন্ত হলো দাঁত। তাহলে এই যে ক থেকে ম পর্যন্ত যারা ভাষাবিজ্ঞানী তারা বের করেছে যে 25টি বর্ণের উচ্চারণ স্থান কোথায়। 25টি বর্ণ কি একই জায়গা থেকে উচ্চারণ হয়? না, প্রতিটা একই জায়গা থেকে উচ্চারণ হয় না। তা আমরা দেখি যে এই 25টি বর্ণকে আবার 5টি বর্গে ভাগ করা হয়েছে। কিভাবে সেটা? যেমন ধরো ক, খ, গ, ঘ, উ, ও। এই 5টাকে একত্রে বলা হয় ক বর্গীয় বর্ণ। তারপরটা চ, ছ, জ, ঝ, ঞ, চ বর্গীয় বর্ণ। তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন হলো ট বর্গীয়। তারপরটা হলো ত বর্গীয়। তারপরে প, ফ, ব, ভ, ম হলো প বর্গীয়। অর্থাৎ প্রতি বর্গের যে প্রথম যে বর্ণটা, প্রথম যে ধ্বনিটা, সেটার নাম অনুযায়ী প্রতি বর্গের বর্ণগুলোর নাম হয়। ঠিক আছে, তাহলে আমরা বর্গ পেলাম হলো 5টি: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এখন আমরা জেনে নিব এই যে 25টি ধ্বনি, 25টি ধ্বনি উচ্চারণ হওয়ার জায়গাগুলো কোথায়, এবং উচ্চারণ স্থান অনুযায়ী সে বর্ণগুলোর কিন্তু আলাদা আলাদা আবার নাম হয়ে যায়। তো আমরা বোর্ডে লিখে দেখাবো যে এই 25টা ধ্বনি, 25টি ধ্বনিকে আমি লিখে দেখাবো এবং 25টা ধ্বনির উচ্চারণ স্থানটা কোথায় কোথায়। তাহলে চলো আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে যাব। তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হোয়াইট বোর্ডে, আমি সেখানে লিখে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, আমরা যাচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো, আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি প্রথমে যে 25টি বর্ণ, সেই বর্ণের আমি নাম লিখব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি লিখে তোমাদেরকে দেখাবো।
একটু অপেক্ষা করছি আমরা। কিবোর্ডটা আজকে একটু জ্বালাতন করছে আমাকে। তোমরা ধৈর্য ধরলে অবশ্যই আসবে আবার। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ওকে? চলে আসবে। বিরক্ত করছো কেন? হ্যাঁ, আমরা আবার একটু চেষ্টা করি। হ্যাঁ, চলে আসছে। আমরা এখন পরপর লিখে যাব আমাদের ব্যঞ্জন বর্ণগুলোকে। ক লিখলাম, এখন খ, গ, ঘ, উ। তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে? তারপর লিখছি চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ইয়োটা আসছে না কেন? আচ্ছা, দেখি আরেকটু ট্রাই করে। চলে আসছে। এবার আমরা যাব ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, নিচে যাব ত, ত, থ, দ, ধ, দন্তন্য। তারপরে আমরা সর্বশেষ বর্গটা লিখব প, ফ, ব, ঘ, ম। প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা এখানে কয়টা বর্ণ পেলাম আমরা একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা বর্ণ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তো এখন আমরা দেখব যে এই যে 25টি বর্ণ, সে 25টি বর্ণ উচ্চারণ স্থান অর্থাৎ কোন জায়গা থেকে কোন বর্ণ এবং স্থান অনুযায়ী বর্ণগুলোর নাম কি। আমরা দেখব যে ক, খ, গ, ঘ, উ। এই যে 5টা ধ্বনির উচ্চারণ স্থান হলো কণ্ঠ বা জিহ্বা মূল। কণ্ঠ অর্থাৎ ভিতর থেকে একদম কণ্ঠ
অর্থাৎ জিহ্বা আমাদের যে আলা জিহ্বাটা যেখান থেকে শুরু হয়, জিহ্বা মূল অংশ, সেটাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূল। সেখান থেকে আসে ক, খ, গ, ঘ, উ। তুমি যখন উচ্চারণ করবে, উচ্চারণ করলেও কিন্তু বুঝতে পারবে যে এই ধ্বনিগুলো কোন স্থান থেকে আসছে। তাহলে এই স্থান অনুযায়ী কণ্ঠ বা জিহ্বা মূল থেকে যে ধ্বনিগুলো আসে সেটার নাম হলো, এই স্থানের নাম অনুযায়ী নাম হবে কণ্ঠ, কণ্ঠ একটা জফলা হয়ে যাবে। যখন সেটা নাম হবে তখন সেটা জফলা দিয়ে সেটাকে বিশেষ্য পদ করা হবে। অর্থাৎ জফলাটা দিয়ে বিশেষ্য পদে পরিণত করলাম। কণ্ঠ বা জিহ্বামূলীয়। কণ্ঠ বা জিহ্বামূলীয়। যখন আমরা শুধু কণ্ঠ লিখব তখন কিন্তু জফলা হবে না। কিন্তু এই যে উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু এই ধ্বনিগুলো নাম হয়ে যাচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। তখন একটা বিশেষ্য পদে পরিণত হচ্ছে। তখন আমরা যখন পদ পরিবর্তন করি তখন কিন্তু জফলা দিয়েও মাঝে মাঝে আমরা কি করি, বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিণত করি। এই জন্য এখানে জফলাটা বসেছে। তাহলে ক, খ, গ, ঘ, উ, এই পাঁচটিকে তার উচ্চারণ স্থান অনুযায়ী নাম হলো কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি। আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছি। এবার আমরা যাচ্ছি পরেরটা, চ, ছ, জ, ঝ, ইয়। এই পাঁচটি ধ্বনি উচ্চারণ হয় তালু থেকে। তালুটা কোথায়? আমরা যে কথা বলি, এই যে আমাদের দাঁতের যে মূল অংশ, দাঁতের মূল অংশের যে কাছা পরের জায়গাটা, দাঁতের মূল অংশ কোথায়, যেখান থেকে শুরু দাঁতের, এর যে পরে আর কি মাঝামাঝি জায়গাটা সেটাকে বলা তালু, অর্থাৎ মাঝের অংশ। নিচের দিকে নামলে এখান থেকে তখন সেটাকে বলা হয় তালু। যেমন ধরো আমাদের মাথার মাঝখানের অংশটাকে আমরা বলি কি মাথার তালু। তেমনি যে বাকযন্ত্রের যে ভিতরে যে আমাদের মূর্ধা এবং আমাদের যে দাঁতের মূল অংশ সেটার যে মাঝামাঝি জায়গা সেটাকে বলা হয় তালু। সে তালু থেকে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। তাহলে চ, আমাদের জিহ্বাটা কোথায় গিয়ে লাগছে, তালুতে গিয়ে লাগছে। চ চ্যাপ্টা ভাবে কিন্তু লাগছে। চ, ছ, জ, ঝ, ইয়। চ, ছ, জ, ঝ, ইয়। দেখো আমাদের জিহ্বা চ্যাপ্টা ভাবে গিয়ে মাঝখানে, অর্থাৎ যে আমাদের যে মূর্ধা অর্থাৎ দাঁতের গোড়ার মূল অংশ, সেখান থেকে একটু পরে গেলে সেখানে যে মাঝামাঝি অংশটা সেটা হলো তালু, সেখানে গিয়ে আমাদের জিহ্বাটা গিয়ে লাগছে। চ, ছ, জ, ঝ, ইয়। তাহলে এই পাঁচটিকে আমরা বলবো তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি, আমি আর ধ্বনি লিখলাম না, তালব্য ধ্বনি। ঠিক আছে। এরপরে আসো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আমাদের জিহ্বার যে সামনের অংশ ডগাটা সেটাকে কোথা লাগছে, ট, ঠ, ড, ঢ। অর্থাৎ আমাদের যে দাঁতের মূল অংশ সেখান থেকে একটু নিচের দিকে ট, ঠ, ঠক ঠক একটা আওয়াজ হচ্ছে। দাঁতের যে মূল অংশ সেটার কাছাকাছি জায়গাটা, সেখান থেকে একটু নিচে, সামান্য একটু নিচে ট, ঠ, ট, ঠ। দাঁতের পাটির যে মূল জায়গাটা সেখান থেকে একটু নিচের দিকে ট, ঠ, সেখানে দেখো ঠক ঠক আওয়াজ হচ্ছে, সেই জায়গাটাকে বলা হয় মূর্ধা। সেখান থেকে উৎপন্ন হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তাহলে এই পাঁচটি ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী মূর্ধন্য ধ্বনি, আর লিখলে হলে সেটা বর্ণ। আমরা লিখে ফেলছি ময় দীর্ঘকার মূর্ধন্য ধ্বনি।
সবগুলোর সাথে ধ্বনি ধ্বনি যুক্ত হবে। এবার যাচ্ছি আমরা ত, থ, দ, ধ, দন্ত ন। ত, থ। আমাদের যে জিহ্বাটা, জিহ্বাই কিন্তু মূল অংশ, উচ্চারক। দেখো আমাদের জিহ্বা যদি কেটে ফেলা হয় আমরা কিন্তু কথা বলতে পারবো না। দেখো জিহ্বার নড়াচড়ার কারণে কিন্তু আমরা কথা বলছি। জিহ্বাটা গিয়ে এক এক সময় এক একটা জায়গায় গিয়ে কি হচ্ছে, আঘাত করছে বা নড়াচড়া করছে। তাহলে দেখো এখানেও কিন্তু একই অবস্থা, যে আমাদের জিহ্বা কোথায় গিয়ে লাগছে, ত, থ, দ, ধ, অর্থাৎ দাঁতকে গিয়ে স্পর্শ করছে। দাঁত মানে দন্ত, দন্তকে স্পর্শ করছে। ত, থ, দ, ধ, দন্ত ন। তাহলে আমাদের জিহ্বাটা গিয়ে দাঁতের মধ্যে লাগছে। এজন্য এই 5টা ধ্বনিকে উচ্চারণ স্থান অনুযায়ী নাম দেওয়া যায় হলো দন্ত ধ্বনি। দন্ত মানে কি, দাঁত বলেছি। তো এখানেও জফলা দিয়ে এটাকে বিশেষ্য পদে পরিণত করা হয়েছে, দন্ত ধ্বনি। সবগুলোর সাথে তোমরা ধ্বনি ধ্বনি যোগ করে দিবে। আমার জায়গার স্বল্পতার কারণে আমি লিখছি না, ঠিক আছে? এরপরে আমাদের একটা বাকি আছে, সেটা কি, আমাদের সর্বশেষ হলো প, ফ। আমরা এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি, আমাদের জায়গার স্বল্পতার কারণে এটা ফরম্যাটটা আমি একটু ছোট করে নিচ্ছি। আমাদের এটা সম্ভবত, আমি আবার লিখছি এখানে তথ দ ধ দন্ত ন পর্যন্ত গিয়েছি। এখন আমি এগুলো একটু মুছে ফেলছি, তা না হলে আমাদের জায়গা হচ্ছে না। ইরেজার দিয়ে আমি একটু মুছে নিলাম। এখন আমাদের বাকি আছে হলো প। প লিখবো আমরা এখন। প, ফ, ব, ভ, ম। এই যে 5টা ধ্বনি, আমরা দন্তন্য পর্যন্ত কিন্তু গিয়েছিলাম। আমাদের জিহ্বা গিয়ে কোথায় লাগছিল, দাঁতকে স্পর্শ করছিল। এর জন্য ওই 5টা ত, থ, দ, ধ, দন্তন্য ধ্বনির নাম হলো দন্ত ধ্বনি। এখন আমাদের বাকি আছে প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ, ম। দেখো আমরা যখন উচ্চারণ করছি আমাদের 2 ঠোঁট কি হচ্ছে, লেগে যাচ্ছে। প, ফ, ব, ভ, ম। ঠোঁটের আরেকটা নাম হলো ওষ্ঠ। ঠোঁটের আরেকটা নাম হলো ওষ্ঠ ধ্বনি। তাহলে এই যে 5টা ধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের 2 ঠোঁট লেগে যাচ্ছে, ওষ্ঠ, 2 ওষ্ঠ লেগে যাচ্ছে। এই জন্য উচ্চারণ স্থান অনুযায়ী এই 5টা ধ্বনির নাম হলো ওষ্ঠ ধ্বনি, আর লিখলে সেটা ওষ্ঠ বর্ণ। মুখে বললে ধ্বনি, আর লিখবো যখন আমরা তো উচ্চারণ করি, যেটা ধ্বনি সেটা হলো উচ্চারণের বিষয়, আর যখন লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। তাহলে এই যে 5টা ধ্বনি উচ্চারণ স্থান হলো ওষ্ঠ, এবং সেই অনুযায়ী উচ্চারণ স্থান অনুযায়ী 5টা ধ্বনির নাম হলো ওষ্ঠ ধ্বনি বা ওষ্ঠ বর্ণ। তাহলে আমরা চলো লিখে ফেলছি। ওষ্ঠ, একটা জফলা দিয়ে সেটাকে আবার বিশেষ্য পদে পদ বানিয়ে ফেললাম। তাহলে আমরা কিন্তু নাম পেয়ে গেলাম 25টা যে বর্ণ, 25টা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, প্রতিটা আলাদা আলাদা উচ্চারণ স্থান। প্রথম আমরা বলেছি ক, খ, গ, ঘ, উ, অ। এই 5টার উচ্চারণ স্থান হলো কণ্ঠ বা জিহ্বা মূল। যখন আমরা কণ্ঠ লিখবো, কণ্ঠের সাথে একটা জফলা দিব, কারণ কি, বিশেষ্য পদ হয়ে যাচ্ছে, নাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রপার নাউন হয়ে যাচ্ছে। তারপরে যাচ্ছ চ, ছ, জ, ঝ, ইয়। তখন সেটা তালু থেকে উৎপন্ন হচ্ছে, তখন সেটার নাম হলো তালব্য ধ্বনি। অর্থাৎ আমার জিহ্বা চ্যাপ্টা ভাবে গিয়ে তালুকে স্পর্শ করছে। মাঝখানের জায়গাটা আমাদের যে মুখ বিবর, সে ভিতরের যে উপরের
অংশটা সেটাকে বলা হয় তালু, মাঝখানের অংশটা আছে। জিহ্বা গিয়ে আমাদের তালুকে স্পর্শ করছে। এজন্য তালব্য ধ্বনি। তারপর হলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। সেটা গিয়ে আমাদের জিহ্বার যে ডগাটা সামনের অংশ সেটাকে দাঁতের যে মূল অংশ এটা সামান্য একটু নিচে গিয়ে সেখানে স্পর্শ করছে। এটার নাম হলো মূর্ধা। এজন্য এটার নাম হলো মূর্ধন্য ধ্বনি। তারপরে আমরা পেয়েছি ত, থ, দ, ধ, দন্ত ন। আমাদের জিহ্বা গিয়ে দাঁতকে স্পর্শ করছে। এজন্য এই পাঁচটির নাম হলো দন্ত ধ্বনি। দন্ত মানে কি দাঁত। তারপরে আমরা সর্বশেষ যে পাঁচটা ধ্বনি পেলাম প, ফ, ব, ভ, ম। এই পাঁচটার উচ্চারণ স্থান হলো ওষ্ঠ মানে দুই ঠোঁট। দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় বলে পাঁচটা ধ্বনির নাম উচ্চারণ স্থান অনুযায়ী হলো ওষ্ঠ ধ্বনি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং বুঝতে না পারলে তোমরা এই ভিডিওগুলো আবারও দেখবে এবং বারবার তোমরা উচ্চারণ করবে এবং প্র্যাকটিস করবে কোথা থেকে কোনটা উচ্চারণ হচ্ছে। আমরা যখন উচ্চারণ করব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এইটার উচ্চারণ স্থান হলো এটা। তাহলে যত বেশি গ্রামারটা হলো ব্যাকরণটা হলো এমন একটা বিষয় অনেকটা গণিতের মতো। আমরা যতই প্র্যাকটিস করব তত বেশি আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। আর এই ধ্বনির উচ্চারণ স্থানগুলো কিন্তু অনেকটা তুমি প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। আমি আশা করছি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে উচ্চারণ রীতি অনুযায়ী কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলোকে কিন্তু আবার ভাগ করা যায়। আজকে আমরা করলাম উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলোর নাম। আগামী ক্লাসে আমরা করব উচ্চারণ রীতি অনুযায়ী মানে স্টাইল অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোর কি কি নাম হয়। তো তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আর তোমরা যে পড়াশোনার কার্যক্রমগুলো যেহেতু আমাদের স্কুল 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ, তোমরা এই ক্লাসগুলো দেখে আমি আশা করছি তোমরা সবাই উপকৃত হবে। তোমরা মোটেও নিরাশ হবে না এবং তোমরা টেনশন করবে না, কোনো রকম টেনশন ফ্রি হয়ে তোমরা ক্লাসগুলো দেখবে। শুধুমাত্র এই ক্লাসগুলো না, যে অনলাইন ক্লাসগুলো যে আরো বিভিন্ন যে ক্লাসগুলো হচ্ছে সেখান থেকেও তোমরা ক্লাসগুলো দেখবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করবে বলে আমি আশা করছি। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো এবং আমাদের যে ভাষা শহীদ, আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষার প্রতি তোমাদের যে মর্যাদা সেটা তোমরা সমুন্নত রাখবে। ভাষা শহীদদের প্রতি অবশ্যই আমরা সম্মান দেখাবো এবং আমাদের ভাষাকে সারা বিশ্বের কাছে আমরা কি করব, পরিচিত করব। এই প্রত্যাশায় আমি আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।